এখন আমরা ভিটামিন B9 নিয়ে আলোচনা করব। ভিটামিন B9 এর যেটা ন্যাচারাল ফর্ম সেটাকে বলা হয় ফোলেট, আর যেটা সিনথেটিক ফর্ম মানে যে ফর্মে তৈরি করা হচ্ছে ভিটামিন B9 সেটাকে বলা হয় ফলিক অ্যাসিড। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? ভিটামিন B9 এর দুটো ফর্ম আমি কি বললাম? একটা হচ্ছে ন্যাচারাল ফর্ম, ন্যাচারাল ফর্মকে কি বলা হয়? ফোলেট। আর যেটা সিনথেটিক ফর্ম, সিনথেটিক ফর্মকে কি বলা হয়? সিনথেটিক ফর্মকে ফলিক অ্যাসিড বলা হয়। এই অবধি বোঝা গেল? ভিটামিন B9 দুটো ফর্মে হতে পারে, একটা ন্যাচারাল ফর্ম যেটা নেচার থেকে পাই সেটাকে বলা হচ্ছে ফোলেট, আর যেটা সিনথেটিক ফর্ম যে ফর্মটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ফলিক অ্যাসিড। এবার এই ফলিক অ্যাসিড যখন আমরা কনজিউম করি, এই ফলিক অ্যাসিডকে আমাদের বডি কি করে? একে ফোলেটে কনভার্ট করে দেয়। ঠিক আছে? আমরা যখন সিনথেটিক ফর্মে ভিটামিন B9 নিলাম, অর্থাৎ আমরা যখন ফলিক অ্যাসিড কনজিউম করলাম, এই ফলিক অ্যাসিড গেটস কনভার্টেড টু ফোলেট বাই দ্য বডি। ঠিক আছে? এবার এই ন্যাচারাল ফর্ম যেগুলোকে ফোলেট বলছি, এগুলো কি কি হতে পারে? এগুলো হয় 5-ফর্মিল টেট্রাহাইড্রোফোলেট, একটা 5-ফর্মিল টেট্রাহাইড্রোফোলেট। দেখো ফোলেট কথাটা রয়েছে, ঠিক আছে? 5-ফর্মিল টেট্রাহাইড্রোফোলেট। আরেকটা হচ্ছে 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, আরেকটা হচ্ছে 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। এখানেও দেখো ফোলেট কথাটা রয়েছে, 5-ফর্মিল টেট্রাহাইড্রোফোলেট অফ ফোলেট রয়েছে, 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট অফ ফোলেট রয়েছে। এই জন্য এই ফর্মটাকে কি বলা হয়? ন্যাচারাল ফর্মটাকে ফোলেট বলা হয়। ঠিক আছে? এবার এই যে 5-ফর্মিল টেট্রাহাইড্রোফোলেট যেটা, এটাকে বলা হয় ফোলিনিক অ্যাসিড। দিস ইজ অলসো কল্ড অ্যাজ ফোলিনিক অ্যাসিড। ঠিক আছে? আর এই যে 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট যেটা, 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, এটাকে বলা হয় L-মিথাইল ফোলেট। এটাকে বলা হয় L-মিথাইল ফোলেট। মানে আমরা যদি ফলিক অ্যাসিড কনজিউম করি, আমরা দেখবো যে আমাদের শরীর কি করবে? এই ফলিক অ্যাসিডকে L-মিথাইল ফোলেটে কনভার্ট করে দেবে। ঠিক আছে? তাহলে আমরা তিনটে ফর্ম কি কি জানলাম? একটা হচ্ছে ফলিক অ্যাসিড, একটা হচ্ছে ফোলিনিক অ্যাসিড, একটা হচ্ছে 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। তাই তো? এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম আর কিচ্ছু না, দিস আর দ্য ভিটামার্স অফ ভিটামিন B9। তাহলে ভিটামিন B9 এর ভিটামার্স কি কি? ফলিক অ্যাসিড, ফোলিনিক অ্যাসিড এবং 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। এই অবধি বুঝতে পারলাম? এগুলো কি? দিস আর ভিটামার্স অফ ভিটামিন B9। ঠিক আছে? তাহলে এই অবধি বুঝলাম। এবার এই যে ভিটামিন B9 বা ফোলেট, এই ফোলেটটা আমাদের দরকার কেন সেটা নিয়ে আলোচনা করি। কেন আমাদের ফোলেট শরীরে দরকার, কেন প্রয়োজন, কেন ফোলেটের প্রয়োজন কেন সেটা নিয়ে আলোচনা করি। দেখো ফোলেটের কাজ অনেক আছে, অনেক। আমি কয়েকটা আলোচনা করবো। একটা কাজ যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে টু মেক ডিএনএ তৈরি করতে কাজে লাগে। ফোলেট আমাদের শরীরে কেন দরকার? ফোলেট ইজ রিকোয়ার্ড টু মেক ডিএনএ সিনথেসাইজ করাটা জরুরি। তাহলে যদি কোনো কারণে ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সি দেখা যায়, ফোলেটের ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে কি হবে? ইট হিন্ডার্স ডিএনএ সিনথেসিস। তাহলে ডেফিসিয়েন্সিটা আমি পাশাপাশি লিখি। ডেফিসিয়েন্সি হলে কি হবে? হিন্ডার্স ডিএনএ সিনথেসিস। বুঝলাম ফোলেট কেন দরকার? ফোলেট ডিএনএ তৈরি করার জন্য দরকার, ডিএনএ সিনথেসিসের জন্য দরকার। যদি ফোলেটের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? ইট হিন্ডার্স ডিএনএ সিনথেসিস। ডিএনএ সিনথেসিস ঠিকঠাক হবে না। বোঝাতে পারলাম? 2 নম্বর কাজ। ফোলেট কেন আমাদের শরীরে দরকার? ফোলেট দরকার হচ্ছে ইট মেটাবোলাইজ অ্যামাইনো অ্যাসিডস নেসেসারি ফর সেল ডিভিশন। যে মানে ইট মেটাবোলাইজ অ্যামাইনো অ্যাসিড নেসেসারি ফর সেল ডিভিশন। তাহলে যদি ফোলেটের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? ইট হিন্ডার সেল ডিভিশন ঠিকঠাক ভাবে হবে না। তাহলে কাজ কি আর ডেফিসিয়েন্সি হলে কি হয় দুটো পাশাপাশি লিখছি। ফোলেটের কাজ হচ্ছে ফোলেট ইজ রিকোয়ার্ড
for to metabolize amino acid necessary for cell division. To metabolize amino acid necessary for cell division. তাহলে সেল ডিভিশন একটা রোল প্লে করছে ভিটামিন B9 বা ফোলেট, আমি যাই বলি। তাহলে যদি ভিটামিন B9 বা ফোলেটের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? ইট হিন্ডার্স সেল ডিভিশন। সেল ডিভিশন ঠিকঠাক হবে না, হিন্ডার্স সেল ডিভিশন। বোঝাতে পারলাম? এবার আসছে 3 নম্বর কাজ, ভিটামিন B9 বা ফোলেট যাই বলি, এর আরেকটা কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ, ইট হেল্পস ইন এরিথ্রোপয়েসিস, মানে হচ্ছে প্রোডাকশন অফ আরবিসি, আরবিসি তৈরি করতে সাহায্য করে। তাহলে ফোলেটের কাজ কি, কেন আমাদের বডিতে দরকার? ফোলেট ইজ রিকোয়ার্ড কিসের জন্য? বিকজ ইট হেল্পস ইন এরিথ্রোপয়েসিস। 3 নম্বর, হেল্পস ইন এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস মানে কি? এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ আরবিসি, প্রোডাকশন অফ আরবিসি। আরবিসি মানে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, যা খুশি বলতে পারো। তাহলে আরবিসি তৈরির জন্য যদি ফোলেটের দরকার পড়ে, তাহলে যদি ফোলেটের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? এরিথ্রোপয়েসিস ঠিকঠাক হবে না, আরবিসি ঠিক করে তৈরি হবে না, তাই তো? তাহলে কি হবে? ইট হিন্ডার্স এরিথ্রোপয়েসিস, হিন্ডার্স এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, ডেফিসিয়েন্সিতে কি হয় বুঝে গেলাম। আচ্ছা, এই যে এরিথ্রোপয়েসিস ঠিকঠাক হচ্ছে না, মানে এর ক্ষেত্রে কি হবে? এক ধরনের অ্যানিমিয়া হবে। এই অ্যানিমিয়াটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই যে অ্যানিমিয়া যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা কাদেরকে বলছি? ইট ইজ আ টাইপ অফ অ্যানিমিয়া, যে অ্যানিমিয়াতে কি হয়? আরবিসি বিকামস অ্যাবনর্মালি লার্জ। আরবিসি গুলো মানে যতটা বড় হওয়া উচিত তার থেকে বেশি বড় হয়ে যায়। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালো মানে কি? বড়। কি হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে? কি হচ্ছে? আরবিসি বিকামস অ্যাবনর্মালি লার্জ, আরবিসি গুলো অ্যাবনর্মালি লার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে ফোলেটের ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সি আছে, তাহলে কি হচ্ছে? ইট রেজাল্টস ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু। ফোলেটের ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মানে কি? ইট ইজ আ টাইপ অফ অ্যানিমিয়া যেখানে কি হয়? আরবিসি বিকামস অ্যাবনর্মালি লার্জ। ঠিক আছে, আচ্ছা, আর কি কাজ করে ফোলেট আমাদের শরীরে? দেখো, বাচ্চা যখন মাতৃগর্ভে আসে, সেই বাচ্চার তো প্রথমেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়ে যাবে না, তাই না? প্রথমে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে নিউরাল টিউব। এবার এই নিউরাল টিউব আস্তে আস্তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করে। এই ভিটামিন B9 বা ফোলেট তুমি যাই বলো, এর একটা মারাত্মক রোল রয়েছে এই নিউরাল টিউবকে ডেভেলপ করার জন্য। যার জন্য প্রেগনেন্ট মহিলা যখন ডাক্তারবাবুর কাছে আসেন, তখন ডাক্তারবাবু কি করেন? ফলিক অ্যাসিড দেন, তাকে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন দেয়। কেন? যাতে তার শরীরে ঠিকঠাক, সেই মহিলার, সেই প্রেগনেন্ট মহিলার শরীরে যাতে প্রপার ফোলেট থাকে। কেন? যাতে তার গর্ভে যে বাচ্চাটা এসছে তার যাতে নিউরাল টিউব খুব ভালোভাবে তৈরি হয়। বোঝাতে পারলাম? তাহলে ভিটামিন B9 বা ফোলেট চাই বলি আমরা, এর আরেকটা কাজ কি? এর আরেকটা কাজ হচ্ছে প্রপার ডেভেলপমেন্ট অফ নিউরাল টিউব যাতে হয় বাচ্চাটার, সেই জিনিসটা দেখে। তাহলে প্রপার ডেভেলপমেন্ট অফ নিউরাল টিউব। কার নিউরাল টিউবের কথা বলছি? বাচ্চাটার, যে বাচ্চাটা গর্ভে রয়েছে। এবার যদি ফোলেট তার শরীরে প্রপারলি না থাকে, তাকে যদি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া না হয়, তাহলে কি হবে? এই নিউরাল টিউব ঠিকঠাক তৈরি হবে না, যেটা দেখা দেবে সেটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের বার্থ ডিফেক্ট, এটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে? NTD, শর্টে বলে NTD, নিউরাল টিউব ডিফেক্ট। ইট ইজ আ টাইপ অফ বার্থ ডিফেক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে ফোলেটের ডেফিসিয়েন্সিতে কি কি হতে পারে? ডিএনএ সিনথেসিস ঠিকঠাক হলো না, সেল ডিভিশন ঠিকঠাক হলো না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলো, নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার চান্সেস থাকে। বোঝাতে পারলাম? এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে
এক ধরনের খুব বাজে ধরনের অ্যামাইনো অ্যাসিড নরমালি তৈরি হয়, যেটাকে বলা হয় হোমোসিস্টিন। আমি এটা মুছি, এটাকে মুছে দিচ্ছি। নরমালি তৈরি হয় হোমোসিস্টিন, আমাদের শরীরে নরমালি তৈরি হয়, কিন্তু এটা হচ্ছে ডেঞ্জারাস অ্যামাইনো অ্যাসিড। হোমোসিস্টিন, ঠিক আছে? এই যে ডেঞ্জারাস অ্যামাইনো অ্যাসিড, এর লেভেল যদি রক্তে বাড়তে থাকে তাহলে মারাত্মক মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, ঠিক আছে, নিউরোসাইকিয়াট্রিক ইলনেস হতে পারে, অনেক কিছু হতে পারে। এই হোমোসিস্টিনকে বাড়তে দেওয়া যাবে না। হোমোসিস্টিন যদি রক্তে বাড়ে সেই কন্ডিশনটাকে কি বলা হয়? হাইপার হোমোসিস্টেনেমিয়া। হাইপার কথার মানে কি? হাইপার মানে বেশি, হোমোসিস্টিন থেকে হোমোসিস্টিন কথাটা এসছে হোমোসিওয়াইএস। এমিয়া কথার মানে হচ্ছে ব্লাড, ঠিক আছে? হাইপার মানে বেশি, এমিয়া মানে ব্লাড, মানে ব্লাডে হোমোসিস্টিনের লেভেল বেশি, তাই এটাকে কি বলা হচ্ছে? হাইপার হোমোসিস্টেনেমিয়া। আর যদি হাইপার হোমোসিস্টেনেমিয়া হয় তাহলে কি হবে? মানে থ্রম্বোসিস হয়ে যাবে। থ্রম্বোসিস কথার মানে কি জানো? থ্রম্বোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। তার মানে হচ্ছে ব্লাড ভেসেলস এর মধ্যে ক্লট তৈরি হয়ে যায়, ব্লাড ক্লট তৈরি হয়ে যায়। যদি হোমোসিস্টিনের লেভেল বেড়ে যায় রক্তে, ঠিক আছে, হাইপার হোমোসিস্টেনেমিয়া হয়, তাহলে কি হবে? ব্লাড ভেসেলস এর মধ্যে ব্লাড ক্লট তৈরি হয়ে যাবে, যেটাকে বলা হয় থ্রম্বোসিস, ঠিক আছে? যার কারণে কি হয়? কোরোনারি আর্টারি ডিজিজের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, তাই তো? তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোরোনারি আর্টারি ডিজিজ, এগুলোর রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। তাহলে এই থ্রম্বোসিসকে হতে দেওয়া যাবে না, এটা একটা। তাহলে হাইপার হোমোসিস্টেনেমিয়া হতে দেওয়া যাবে না, হোমোসিস্টিনের লেভেলকে বাড়াতে দেওয়া যাবে না। এটা একটা খারাপ দিক হোমোসিস্টিন বেড়ে যাওয়ার কারণে। আরেকটা খারাপ দিক হচ্ছে নিউরোসাইকিয়াট্রিক ইলনেস দেখা যায়। নিউরোসাইকিয়াট্রিক ইলনেস, নিউরোসাইকিয়াট্রিক ইলনেস বলতে এখানে কি দেখা দেবে? কগনিটিভ ফাংশন যেটা, সেটা নষ্ট হয়ে যাবে, মানে কগনিটিভ ইম্পায়ারমেন্ট দেখা দেবে, ঠিকঠাক কগনিটিভ ফাংশন হবে না। কগনিটিভ ফাংশন বলতে কি বুঝি আমরা? কগনিটিভ ফাংশন মানে তার মেমোরি খুব ভালো, জিনিসকে মনে রাখতে পারছে, তার আইকিউ লেভেল ভালো, যেটা শিখছে চট করে শিখে নিতে পারছে, লার্নিং ক্যাপাবিলিটিস অনেক সুন্দর তার, ঠিক আছে, মানে নতুন নতুন জিনিসে খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করে নিতে পারে, কনসেন্ট্রেশন দিতে পারে, খুব ভালো কনসেন্ট্রেশন দিতে পারে সে, তারপরে ডিসিশন মেকিং তার ভালো। এইগুলো যদি নষ্ট হয়ে যায় সেটাকে কি বলে? কগনিটিভ ইম্পায়ারমেন্ট। তাহলে হোমোসিস্টিন লেভেল যদি ব্লাডে বেড়ে যায়, যদি হাইপার হোমোসিস্টেনেমিয়া হয়, তাহলে কগনিটিভ ইম্পায়ারমেন্ট হতে পারে, কগনিটিভ ইম্পায়ারমেন্ট হতে পারে। তাহলে হোমোসিস্টিন কি ব্লাডে বেড়ে যাওয়া উচিত না? উচিত না, কখনোই উচিত না। হোমোসিস্টিনের লেভেলকে ব্লাডে বাড়তে দেওয়া যাবে না, হাইপার হোমোসিস্টেনেমিয়া হতে দেওয়া যাবে না। এই হোমোসিস্টিনকে, যার জন্য এই ভিটামিন B9 এবং ভিটামিন B12 কি করে? এই হোমোসিস্টিনকে কনভার্ট করে দেয়। কিসে কনভার্ট করে দেয়? একটা ভালো অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেয়, যেটা হচ্ছে মিথিওনাইন। যেটা হচ্ছে মিথিওনাইন। এই মিথিওনাইনটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল তার মানে আমি একটা হার্মফুল জিনিসকে, একটা হার্মফুল অ্যামাইনো অ্যাসিডকে আমি বেনিফিশিয়াল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দিতে পারলাম। এখানে আমিটাকে, আমি হচ্ছে দুজন, একজন হচ্ছে ভিটামিন B9, একজন হচ্ছে ভিটামিন B12, ঠিক আছে? তাহলে যদি ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সি হয়, যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস বেড়ে যাওয়ার চান্সেস রয়েছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ দেখা দিতে পারে, নিউরোসাইকিয়াট্রিক ইলনেস দেখা দিতে পারে, ঠিক আছে? নিউরোসাইকিয়াট্রিক ইলনেস, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, এগুলো দেখা দিতে পারে। সেই জন্য যদি প্রপার বি ভিটামিন এবং প্রপার, মানে যদি প্রপার ভিটামিন B9 আর ভিটামিন B12 এর তার শরীরে ঠিকঠাক থাকে, যদি ডেফিসিয়েন্সি না থাকে, তাহলে হোমোসিস্টিন উইল গেট কনভার্টেড টু আ বেনিফিশিয়াল অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ মিথিওনাইন, ঠিক আছে? তার মানে তার কগনিটিভ ইম্পায়ারমেন্ট হবে না, নিউরোসাইকিয়াট্রিক ইলনেস হবে না, তার কার্ডিওভাস্কুলার ডিজিজেস হওয়ার চান্সেস কমে গেল, ঠিক আছে? তাহলে এই এতগুলো কাজ এই ভিটামিন B9 এর আছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ভিটামিন B9 যদি বেশি পরিমাণ আমাদের শরীরে চলে যায় কি হবে?
কম পরিমাণ গেলে কি হয় আমরা সব শিখে গেলাম, তাই তো? মানে ডিএনএ সিনথেসিস ঠিকঠাক হবে না, সেল ডিভিশন ঠিকঠাক হবে না, এরিথ্রোপয়েসিস ঠিকঠাক হবে না, অর্থাৎ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা দেবে। আর কি হবে? কগনিটিভ ইম্পায়ারমেন্ট হতে পারে, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার ডিজিজেস এর চান্সেস বেড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে যদি ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সি দেখা দেয়। এবার হচ্ছে যদি ভিটামিন B9 আমরা এক্সেস অ্যামাউন্ট নিয়ে থাকি তাহলে কি হবে? দেখো, ভিটামিন B9 কি? বি ভিটামিনস এর মধ্যে পড়ছে, আর যতগুলো বি ভিটামিন আছে সেগুলো কি ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে আমি যদি এক্সেস কনজিউমও করে ফেলি আলটিমেটলি কি হবে? সেটা আমার শরীরে অ্যাকুমুলেট করবে না, তার কোনো অ্যাকুমুলেশন আমার শরীরে হবে না, ইউরিন দিয়ে সেটা এক্সক্রিটেড হয়ে যাবে। সুতরাং টক্সিসিটি যদি বলা হয় সেটা মিনিমাল টক্সিসিটি, ঠিক আছে? অত ভয় পাওয়ার কারণ নেই। যাই হোক, কোথায় পাবো আমরা, কোন খাবারে পাবো ভিটামিন B9? ফোলেট কোথায় পাবো? ফলিক অ্যাসিড তো বুঝলাম যেটা সিনথেটিক ফর্ম, ফোলেট কোথায় পাবো? দেখো, ভিটামিন B12 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? প্রধানত আমরা ভিটামিন B12 কোথায় পাই? অ্যানিমাল প্রোডাক্টে পাই, অ্যানিমাল সোর্স থেকে পাই, ঠিক আছে? তার কারণে যারা অ্যানিমাল প্রোডাক্ট মুখে তোলে না, মুখে ছোঁয় না, তাদের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি তাদের হওয়ার প্রবণতা অনেক বেশি। কিন্তু ভিটামিন B9 আমরা প্ল্যান্ট সোর্স থেকেও পাবো, আমরা অ্যানিমাল সোর্স থেকেও পাবো। তাহলে ডায়েটারি সোর্সগুলো একটু জেনে নিই। ভিটামিন B9 এর ডায়েটারি সোর্স, ডায়েটারি সোর্স আমি এদিকে প্ল্যান্ট সোর্স লিখছি, এদিকে আমি অ্যানিমাল সোর্স লিখছি। দেখো, প্ল্যান্ট সোর্স বলতে গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আমরা খুব ভালো ভিটামিন B9 পাই। এক নম্বর হচ্ছে অনেক সোর্স আছে, অনেক সোর্স, সব তো লেখা সম্ভব না, কিছু ইম্পর্টেন্ট সোর্স আমি বলে দিচ্ছি। গ্রিন লিফি ভেজিটেবলস, উদাহরণ দিতে গেলে কি বলতে পারি আমরা? স্পিনাচ বলতে পারি, স্পিনাচ, ঠিক আছে? গ্রিন লিফি ভেজিটেবলস থেকে পাই। আমরা ফল থেকেও পাই, ফ্রুটস থেকেও পাই, ফ্রুটস। উদাহরণ দিতে গেলে আমি কি দিতে পারি? আমি অরেঞ্জ দিতে পারি, ঠিক আছে? অ্যানিমাল সোর্স বলতে কোথা থেকে আমরা পাবো? আমরা মাংস থেকে পাবো, মিট থেকে পাবো, পোল্ট্রি থেকে পাবো। স্পেশালি যদি বলতে সেটা হচ্ছে লিভার থেকে পাবো, লিভার, ঠিক আছে? মিট, পোল্ট্রি, সব মিট। স্পেশালি বলতে গেলে স্পেশালি হচ্ছে লিভার, ঠিক আছে? আমরা ডিমের মানে এগ ইয়ক থেকে পাবো, ঠিক আছে? কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, দুধ থেকে যদিও, মিল্ক থেকে যদিও হ্যাঁ কিছু ভিটামিন B9 আসে, কিন্তু এটা কিন্তু রিচ সোর্স কখনোই না। মানে মিল্ক ইজ নট আ রিচ সোর্স অফ ভিটামিন B9। তার মানে কি দুধের মধ্যে ভিটামিন B9 নেই? আছে, কিন্তু সেটাকে আমরা রিচ সোর্স বলতে পারবো না। রিচ সোর্স কোনগুলো? রিচ সোর্স হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস এর মধ্যে যেমন ধরো অরেঞ্জ, ঠিক আছে? লিভার, এগ ইয়ক, এগুলো হচ্ছে দে আর দ্য রিচ সোর্স অফ ভিটামিন B9। তাহলে ভিটামিন B9 এর কিন্তু আমরা মোটামুটি একটা কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ভিটামিন B9 কি? ভিটামিন B9 হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভিটামিন B9 কিন্তু এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কেন বলছি? এর আগেও আমরা আলোচনা করেছিলাম, একটু মনে করে দেখো। নিউট্রিয়েন্ট দু রকম, একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এসেনশিয়াল নিউট্রিয়েন্ট মানে কি? যেটা আমাদের জন্য এসেনশিয়াল, মানে বুঝলাম নাম থেকে। নন এসেনশিয়াল মানে কি? সেটা আমাদের জন্য এসেনশিয়াল না, কনসেপ্টটা সেরকম না। কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা আমাদের শরীর নিজেই তৈরি করে নিতে পারে, সেই জন্য সেই নিউট্রিয়েন্ট গুলো বাইরে থেকে যে নিতেই হবে এই জিনিসটা এসেনশিয়াল না, তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। আর কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু সেটা আমাদের শরীর তৈরি করতে পারে না, তাই সেটা বাইরে থেকে নেওয়াটা এসেনশিয়াল, তাদেরকে বলা হয় এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। অর্থাৎ নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কোনগুলো? নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের শরীর যে নিউট্রিয়েন্ট গুলোকে তৈরি করে নেয়, বাইরে থেকে নেওয়াটা সেটা অতটা এসেনশিয়াল না, তারা হচ্ছে নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। আর এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কোনগুলো? এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে আমার শরীরে দরকার, কিন্তু আমার শরীর সেটাকে তৈরি করতে পারে না, তাই বাইরে থেকে সেটা নেওয়াটা খুব এসেনশিয়াল, সেগুলো হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এই ভিটামিন B9 হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তার মানে আমরা হিউম্যানরা আমরা এই ভিটামিন B9 কে শরীরে তৈরি করতে পারি না, আমাদের বাইরে থেকে নিতে হবে, সেই জন্য ভিটামিন B9 হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, ঠিক আছে? তাহলে ভিটামিন B9 এর কি কি ভিটামিনস আছে আমরা শিখে গেলাম। ভিটামিন B9 এর কেন আমাদের শরীরে দরকার সেটা শিখে গেলাম। আর কি শিখলাম? ভিটামিন B9 এর যদি ডেফিসিয়েন্সি
কি হতে পারে সেটা শিখে গেলাম। ভিটামিন B9 আমরা যদি এক্সেস কনজিউম করি তাহলে কি হতে পারে সেটাও আমরা শিখে গেলাম। আর কি শিখলাম, যে ভিটামিন B9 এর ডায়েটারি সোর্স কি সেটাও আমরা শিখে গেলাম। তাহলে মোটামুটি ভিটামিন B9 এর কনসেপ্ট কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল।